দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের সরাসরি অনুষ্ঠান এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বিদ্যুতের পাইকারি পর্যায়ের দাম বৃদ্ধি প্রস্তাব অনুমোদন এবং রাজনৈতিক অন্যান্য বিষয়াদি নিয়ে এই অনুষ্ঠানে আলোচনার আশা করি। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, এছাড়াও আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে আজকে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা 17 পয়সা থেকে প্রায় 20% বাড়িয়ে 6 টাকা 20 পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বলা হয়েছে যদিও পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয়েছে, কিন্তু এখনই গ্রাহক পর্যায়ের বিদ্যুতের দাম বাড়ছে না। এটি একটি স্বস্তির খবর। নিশ্চয়ই শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ আলোচক, প্রিয় সঞ্চালক এবং NTVর জনপ্রিয় অনুষ্ঠানে এই সময় যারা দেখছেন, শুভেচ্ছা সবাইকে। পাইকারি পর্যায়ে দাম বেড়েছে, গ্রাহক পর্যায়ে বাড়ছে না, কিন্তু গ্রাহক পর্যায়েও বেড়ে যাবে। কারণ পাইকারি পর্যায়ে দাম বাড়লে এর প্রভাবটা সব সেক্টরেই পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এমন একটা ক্রাইসিস যাচ্ছে অর্থনীতিতে, জ্বালানি খাতে, ঠিক সেই সময়ে মূল্যস্ফীতিও কিন্তু বাড়ছে লাগামহীনভাবে। আপনি জানেন যে 9% উপরে আছে এখন মূল্যস্ফীতি, সারা বিশ্বেই তাই। বিভিন্ন জায়গায় অন্যান্য দেশেও মূল্যস্ফীতি চলছে। কিন্তু আমাদের এই সময় এইভাবে বাড়ানোর প্রয়োজন ছিল কিনা, এবং মূল্যস্ফীতি অন্যান্য জায়গায় যা বেড়েছে তার চেয়ে বাংলাদেশে বেশি বেড়েছে। এই কারণে বলছি মূল্যস্ফীতির হিসাবটা আবার একটু অন্যরকম। মূল্যস্ফীতি এখন যেভাবে বাড়ছে, অন্যান্য দেশে হঠাৎ করে অনেক বেড়েছে, ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন স্থিতিশীল ছিল। যেমন বিদ্যুতের দাম যদি আপনি বলেন, আমাদের গত 10 বছরে 10 বার বেড়েছে, কিন্তু খুচরা পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে 10 বার না, গত 12 বছরে 9 বার। আজকে নিয়ে 10 বার বেড়েছে আর কি। আজকে নিয়ে 10 বার বেড়েছে, তো 10 বার বেড়েছে। তো এই 10 বার যে বাড়লো, পৃথিবীর অন্যান্য জায়গায় কিন্তু ওইভাবে বাড়েনি। দেখবেন যে কয়েকদিন আগে দেখছিলাম যে কোনো একটা পণ্যের দাম 67% ইংল্যান্ডে বেড়েছে, কিন্তু দেখবেন যে ইংল্যান্ডে গত 15 বছর ধরে স্থিতিশীল ছিল। আর ওইভাবে যদি আপনি যান, তাহলে আমাদের 600% বেড়েছে একই পণ্য। আমরা হচ্ছে যেটা বেড়ে যাচ্ছে গত মাসে, সেটা অতীত হয়ে যাচ্ছে, আবার এ মাসে বাড়ছে, ধারাবাহিকভাবে বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে, নিয়ন্ত্রণে থাকছে না। এই প্রভাবটা পড়ছে, কিন্তু সাধারণ মানুষের জীবন নির্বাহ করা কঠিন হয়ে যাচ্ছে। ভোগ্য পণ্য বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য বলেন, তার দামও বাড়বে এই বিদ্যুৎ দাম বাড়ার সাথে সাথে, নিশ্চয়ই, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এখন যে হারে দারিদ্র্যসীমার নিচে লোক যাচ্ছে, মানুষের আয় যেভাবে কমছে, মানুষের উৎপাদন বিদ্যুৎ সেক্টরে যখন এই সমস্যাটা হবে, দাম বাড়বে, তখন উৎপাদনের ক্ষেত্রেও মনে হয় মূল্য বাড়বে। আমাদের রপ্তানি কিন্তু ঠিক আগের মতো বাড়ছে না, আরও ঋণাত্মক প্রবৃদ্ধি। তো সেই সমস্ত জায়গায় আমার মনে হয় জাতীয় অর্থনীতিতেও প্রভাব পড়বে, জীবনযাত্রার ব্যয়ে প্রভাব পড়বে, সাধারণ মানুষের জীবন নির্বাহ করতেও কষ্ট হবে। নিশ্চয়ই বিকল্প ছিল যে এই মুহূর্তে বিদ্যুতের দাম না বাড়িয়ে সরকার মনে হয় যে কিছুটা ভর্তুকি দিতে সক্ষমতা দেখাতে পারত, বা দেখানো উচিত ছিল, বৃহত্তর স্বার্থে, অর্থনীতির স্বার্থে, এবং বিশেষ করে এই মধ্যম আয়ের মানুষের যে কষ্ট, সেটা লাঘবের স্বার্থে। কিন্তু সরকার সেখানে মনোযোগী থাকেনি। জি, আসবো ABM রিয়াজুল কবির কাউসার, যেটি শেখ রবিউল আলম বলছিল যে সরকার ভর্তুকি দিতে পারত কিনা, এটি একটি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ সহ আলোচক রবিউল আলম, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই। আপনি যে এই প্রসঙ্গ অবতারণা করলেন, আমি এই প্রসঙ্গে একটা বিষয় বলতে চাই। বাংলাদেশ সোনার বাংলা, মাঝে মাঝে সেটা প্রমাণিত হয়। সোনার বাংলা, আমরা যারা নিয়মিত এলাকায় যাই, বাড়িতে যাই, গ্রামের বাড়ি যাই, আমি গত পরশুদিনে গিয়েছিলাম, বাংলাদেশে কিন্তু এখন একটি উৎসব চলছে ধান কাটার।
এবং এবার কিন্তু এটা বাম্পার ফলন হয়েছে। আগামী 2 সপ্তাহে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, ধান কাটা উঠে যাবে। অর্থাৎ 80% লোক নিশ্চিন্ত। একটা কৃষকের ঘরে যদি তার 4 থেকে 6 মাসের চাউলটা থাকে, সে স্বয়ংসম্পূর্ণ। পুকুরের মাছ, লাউয়ের ডোগা, এই গাছ সেই গাছ, সবজি, পেঁপে টেপে মিলে তার কিন্তু অন্য কোনো সমস্যা নাই। তারা তো আর সেট মেনুতে খান না যে খাসির মাংস লাগবে, কই মাছের প্রাণ লাগবে, রুই মাছের পেটি লাগবে। এটা আপনাদের লাগবে, আমি বললাম সেট কৃষকের লাগে না, তাই না? সেই জন্যই বলা 80% লোক কিন্তু ওয়েল ইয়েতে আছে। হ্যাঁ, এখানে আপনি তেল গ্যাস যেটা বলেছেন, এটা গ্রাহক পর্যায়ে বাড়ছে না। আর এটা বাড়ানোর ফলে 9,000 কোটি টাকা সাশ্রয় হচ্ছে। এটা কিন্তু বলেছে যে সরকার বাধ্য হয়েছে 9,000 কোটি টাকা আর্ন করতে, এটা করা হয়েছে। দেখুন, না তেল গ্যাসের কারণে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদনে খরচটা বেড়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের এইবার তেল গ্যাসের দাম বৃদ্ধির আগে সরকার কিন্তু প্রথম দিকে মূল্য বৃদ্ধি করে নাই, কিন্তু পরবর্তীতে খুব বেশি বৃদ্ধি করেছে। এবং আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না, আমরা একটা বড় চিন্তা করে, দীর্ঘমেয়াদী চিন্তা করে কাজটা করতে, এবং সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সবারই সমস্যা হয়েছে, ক্ষতি হয়েছে বা টানতে হয়েছে দেশের স্বার্থে, যেটা সবাই শেয়ার করি না। কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিদ্যুতের দাম বৃদ্ধি তো প্রতিবাদ জানিয়েছেন, এরপর উনি বলেছেন বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার আবারও নিজেদের দুর্নীতির বোঝা জনগণের উপরে চাপিয়েছে। এটা তো একটা কমন ডায়লগ না, উনি ব্যাখ্যা দিয়েছেন যে যেসব জায়গায় বিদ্যুতের নিয়ে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থা হয়েছে, তার কারণে আজকে এই বিদ্যুতের এই এত 1,000 কোটি টাকা, 9,000 কোটি টাকার সাশ্রয় করার, ওনাদের সময় বিদ্যুৎ ছিল 4,000 মেগাওয়াট। এখন আমাদের খাতা কলমে 25,000, কিন্তু আমরা 15,000 মেগাওয়াট, 14 থেকে 15 মেগাওয়াট নিয়মিত হচ্ছে। দুইটা প্রসঙ্গই বলি। পদ্মা সেতু দৃশ্যমান না, পদ্মা সেতু হয়ে গেছে, মাসে এখন 100 কোটি টাকা আসে। হ্যাঁ, কম বেশি আসছে। তো এই টাকাটা তো পেত ওয়ার্ল্ড ব্যাংক, যদি ওয়ার্ল্ড ব্যাংক টাকা ইনভেস্ট করতো। না, আমরা 20 বছর পরে পেতাম। না, ওয়ার্ল্ড ব্যাংক সব পেত না। ওয়ার্ল্ড ব্যাংক কত পাবে, কেন পাবে? নিয়ে যেত আর কি, আমরা লভ্যাংশের পরে পাইতাম। দেখুন, আমাদের এই যে বৃদ্ধিটা, এটা কিন্তু সরকারকে বলা হয়েছে বারে বারে যে আমরা বাধ্য হয়েছি এটা করতে। শেখ রবিউল আলমী বললেন, ইউরোপে কিন্তু খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে। এই যে একটা কথা দেখেন, এটা জ্ঞান পাপের মতো বলেন, আমরা কিন্তু বাংলাদেশে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছিলাম। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ, যেখানে তার যায় না সেখানে সোলার ব্যবস্থা করেছিলাম। আমরা কেন লোডশেডিং এ গেলাম? আমরা কেন বিদ্যুৎ কম উৎপাদন হলো? করলো কারণ আপনার জ্বালানি ছিল না, র মেটেরিয়ালটা নাই, র মেটেরিয়াল ছিল না, এবং জ্বালানি ছিল না, র মেটেরিয়ালটা উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। হ্যাঁ, এবং সরকার লক্ষ্য করে দেখবেন, আমাদের গার্মেন্টস সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর চালু রেখেছে, কারণ ওই বাজারটা নষ্ট করা যাবে না। না, চালু রাখতে না, পারে শেয়ার করতে হয়েছে, শেয়ার করতে 4-6 ঘন্টা লোডশেডিং হয়েছে, শেয়ার করতে হয়েছে, লোডশেডিং করতে হয়েছে, গ্যাস দিতে পারছেন না। ব্যবসায়ীরা বলেছে যে আমাদেরকে বাড়তি দামে হলেও কিনে গ্যাস দেন। না, আপনিও এই মুহূর্তে যে কথাগুলি বললেন, গত 1 মাসের সমস্যাগুলি আছে নাই? না, গত 1 মাসে না, গত কিছুদিন নাই, অল্প কিছু। আমি আপনার সাথে একমত, সমস্যাগুলি ছিল, কিন্তু সমস্যাগুলো অধিকাংশই কেটে গেছে। ঢাকা শহরে লোডশেডিং নেই, জেলা শহরে লোডশেডিং নেই। হয়তো বলবেন শীতকাল, হ্যাঁ তা তো বটে, এটা তো ইয়ারে আমাদের কর্তৃপক্ষই বলেছে। এই যে প্রাথমিক ব্যবহার 12%, তো 12% দিয়ে তো আপনি 88% মিলাতে পারবেন না। আমাদের সবচেয়ে বড় বিদ্যুৎ ব্যবহার কোথায়? গৃহস্থালিতে না। আমাদের গ্যাসের ব্যবহার আমরা কতটুকু ব্যবহার করি? আমাদের গ্যাস ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, যেখানে আপনি দিতে পারছেন না। দেওয়াটা বন্ধ হয় নাই, এখন আমরা আগের জায়গায় আসতে পেরেছি।
এখনো আসছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন যখনই কথা আসে না, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, পদ্মা সেতু 30,900 কোটি টাকার প্রজেক্ট হয়ে গেছে, ওনারা 90 লাখ 1 লাখ কোটির হিসাব প্রতিনিয়ত দিয়েছেন, যে বাকি টাকাটা সরকার মেরে ফেলেছে। এই জায়গার মধ্যে আবার দেখুন এমনও আছে 10 কোটি টাকার প্রজেক্ট বলে 50 কোটি টাকা মেরে দিয়েছে। এইগুলো সুস্পষ্ট দালিলিক ভাবে উপস্থাপন করা ভালো, নিশ্চয়ই। এরপর আর নয়তো ক্ষমতা আইসা অডিট করে বের করবে, আগে আসতে দেন ক্ষমতায়। আচ্ছা, একটু মাসুদ কামালকে একটু সময় দিতে চাই। যেন মাসুদ কামাল, বিদ্যুৎ নিয়ে শুনতে চাই আপনার কাছ থেকে। দেখেন, একটা জিনিস হলো কি, বিদ্যুতের যে ব্যাপারটা, বিদ্যুৎ বলেন, জ্বালানি বলেন, যাই বলেন, আপনি যখন এটা দাম বাড়াবেন তার কিন্তু বহুমুখী প্রভাব পড়বে। এই যে আজকে জিনিসপত্রের দাম এত বেশি, আটা, আপনার খোলা বাজারে আটার দাম হলো আপনার 75 টাকা। এটা কখনো ছিল? আজকে থেকে 6 মাস আগেই ছিল, 1 বছর আগে ছিল। 1 বছর আগে আটার দাম ছিল 45 টাকা। এই হিসাবটা ওই দিন আমি আমার ঘরের থেকে পেলাম। তখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল না। হ্যাঁ হ্যাঁ, 70 ভাগাটা আমাদের ইউক্রেন থেকে আসে। আচ্ছা রাখেন ভাই, বলতে দেন। এই যে হিসাব দিচ্ছেন সেই হিসাবটা তো নিয়েই বসছি আমি, না? তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে জিনিসপত্রগুলোর দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, সবজি তো আর ইউক্রেন থেকে আসে না। সবজি, গাজর ইউক্রেন থেকে আসে, টমেটো ইউক্রেন থেকে আসে না। তো টমেটোর দাম কেন 160 টাকা? গতবারের চেয়ে এবারে এখনকার দামটা কত? আমি গতবারে আলোচনা করছি না, আলোচনা শুনেন ভাই, সব কিছুরই কারণ আছে, সব কিছুরই কারণ আছে, অজুহাত আছে, সবই আছে, এগুলো থাকবে সোসাইটিতে। বাট আমার বক্তব্যটা হলো কি, এই সব কিছুর দাম বাড়ার পেছনে জ্বালানির দামটা কিন্তু মূল কারণ হিসেবে কাজ করে। হ্যাঁ, যেহেতু মানে পরিবহন কস্ট, যখন জ্বালানির দামটা বেড়ে যায়, সেচের আপনি আমাকে একটা কথা বলেন, প্রথমে যখন নাকি আপনি জ্বালানি তেলের দাম বাড়ালেন বলে আমাদের লস হচ্ছে, আমাদের আপনার পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি লস দিচ্ছে, বছরে 8,000 কোটি টাকা লস, কত টাকা লস দিচ্ছে বলতেছে। আচ্ছা, ওই যে লসের পরিমাণটা, ওই পরিমাণটার কি এই সামগ্রিক যে ওইটার বাড়ানোর কারণে যে সামগ্রিক মূল্য বৃদ্ধি হলো, এবং এই মূল্য বৃদ্ধির জন্য জনগণ যত টাকা দিতে হলো, বাড়তি টাকা দিতে হলো, তার চেয়ে বেশি ছিল। হিসাবটা হলো এইখানে। আপনি হিসাবটা কার সঙ্গে করবেন? বিপিসি লস হচ্ছে, বিপিসির লসটা কার জন্য হচ্ছে? জনগণের জন্য হচ্ছে। বিপিসিকে লাভ করতে হবে। এই যে বিদ্যুতের কথা হলো, বিদ্যুৎ কোম্পানিগুলোকে লাভ দিতে হচ্ছে। আমি একটু আগে একটা হিসাব দেখলাম আপনার, সেটা হলো রামপালে মুনাফা দেওয়া হচ্ছে 18%। রামপালে মুনাফা দেওয়া হচ্ছে 18% বিদ্যুতের ক্ষেত্রে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রে মুনাফা দেওয়া হচ্ছে 16%। কার কাছ থেকে লাভটা নিচ্ছেন আপনি? লাভটা কে করতেছে? সমস্যার কথা আমি বলি। সমস্যাটা হলো দেশটা চালায় কিছু ব্যবসায়ী। আমাদের বিদ্যুৎ মন্ত্রী জন্মগতভাবে ব্যবসায়ী, উনি কিন্তু ব্যবসা ছাড়া কিছু বুঝেন না। ওনার হলো আমাকে এই প্ল্যানগুলি দেওয়া হয়েছে, আমি এটাকে ব্যবসা করে লাভ করে দেবো। এই ব্যবসা করতে যে জনগণের কি মারা যাচ্ছে না, কিন্তু জনগণের জীবন যাচ্ছে, এরকম মাথা ব্যথা নাই। কারণ উনি কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করেন না, উনি চিন্তা করেন ব্যবসার চিন্তা করেন না। কিন্তু ব্যবসার চিন্তা তো করতে হবে, কারণ যদি আপনি 17,000 কোটি টাকা ভর্তুকি দিতে বলা হচ্ছে, বিদ্যুতের 1 ইউনিট মানে প্রতি ইউনিট 1 টাকার বেশি বাড়ানো হয়েছে পাইকারি বিদ্যুতের দাম, এরপরও সরকারের পক্ষ থেকে 17,000 কোটি টাকার ভর্তুকি দিতে হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। তা আপনার যদি এভাবে যদি আপনি চলে, তাহলে তো আপনাকে চিন্তা করতেই হবে। ব্যবসার চিন্তা না করলে আপনি দেশ টিকবে। আরে ভাই, ভর্তুকি আমি তো বললাম তো আপনাকে, আমি তো হিসাব দিলাম আপনাকে। রামপালে 18% আপনাকে লাভ করতে হবে, অথবা বিআরসি যারা নাকি তাদের নির্ধারিত একটা স্ট্যান্ডার্ড আছে, মুনাফা আপনি কত % করতে পারবেন। সেই স্ট্যান্ডার্ডটা হলো 4.18%। এই বিদ্যুৎ কেন্দ্রগুলি 4.18% পর্যন্ত লাভ করা হলে তারা বলছে স্ট্যান্ডার্ড। সেখানে আপনি লাভ করেছেন 18%, 16%। কেন আপনি লাভটা তাদেরকে দিচ্ছেন? আপনি মুনাফা পরিমাণটা কমাই দেন। ভাই পয়সা কথা, আপনাকে মুনাফা করতে হবে। আপনি মুনাফাটা কার কাছ থেকে করতেছেন? ধরেন আপনি মুনাফা দাম বাড়াইলে মুনাফা আপনি আপনার ঘরের লোকের সঙ্গে মুনাফা করবেন, যে ঘরে আপনি টিকার। একটা জিনিস মাথায় রাখেন ভাই, আমি একটা কথা বলি আপনাকে, আপনি যেখানে জ্বালানির দাম আপনি যখনই বাড়াবেন, যখনই আপনি জ্বালানি দামে হাত দিবেন, তখন আপনি আসলে সব কিছু দাম বাড়াই দিচ্ছেন। এবং সব কিছু দাম যখন বাড়ে, তার প্রভাবটা পড়ে সাধারণ মানুষের উপর। যখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়,
তখন কিন্তু এই সাধারণ মানুষ যখন ক্ষতিগ্রস্ত হতে হতে একবার যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। না, ঝামেলা যাই হোক, কিন্তু আমাকে তো ওই ঝামেলা কিন্তু আপনাকেই পোহাতে হবে, আমাকে তো সার্ভাইভ করতে হবে। আমি একটু কে সার্ভাইভ করবে? সাধারণ মানুষ সার্ভাইভ না করলে আপনি কি করবেন? সবকিছু মিলিয়ে তো একটা সমন্বয় সমন্বয়টা আপনি কার স্বার্থটা আগে দেখবেন? মানে জনগণের আগে দেখবেন জনগণের স্বার্থ। হ্যাঁ, এবং আপনি তো দেখতেছেন রামপালের স্বার্থ, আপনি দেখতেছেন পায়রা বন্দরের স্বার্থ। জনাব শেখ রবিউল আলম, আপনার কাছ থেকে আর একটু শুনতে চাই। বিদ্যুতের যদিও বলছিলেন আমাদের মাসুদ কামাল যে বিদ্যুতের দাম বাড়লে, জ্বালানি তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে, কিন্তু এমন একটি পরিস্থিতি যখন তৈরি হয়েছে, যখন সরকারকে বিপুল পরিমাণে মানে টাকা বিদ্যুতের জন্য ভর্তুকি দিতে হচ্ছে, তখন আসলে উপায় কি? আচ্ছা, আপনি কি একবার চিন্তা করেছেন কেন সরকারকে বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিতে হচ্ছে? কারণ গ্রাহক পর্যায়ে তারা কম দামে বিদ্যুৎ, এই দামও কম দাম, পার্শ্ববর্তী দেশগুলিতে দাম আরো কম, তাদের কেন ভর্তুকি দিতে হচ্ছে না? আমি আপনাকে বলি, আপনি বিদ্যুৎ সেক্টরে 3 লাখ কোটি টাকার কাছাকাছি ব্যয় করেছেন বিগত দিনগুলিতে। আপনি 28,000 কোটি টাকা ব্যয় সেম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের মতো ভারত করেছে 28,000 কোটি টাকা ব্যয়, আপনি করেছেন 1,24,000 কোটি টাকা ব্যয়। আপনি এই যে অপচয় করছেন, দুর্নীতি করছেন, অব্যবস্থাপনা করছেন, তার জন্য ভর্তুকি দেবে জনগণ। আপনার ক্রেডিবিলিটিটা কোথায় আছে? এই কাউসার ভাই বলে দিলেন শতভাগ বিদ্যুৎ। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা আছে 16,000 মেগাওয়াটের কাছাকাছি। জীবদ্দশায় একবার হয়েছে 14,772 মেগাওয়াট উৎপাদন, তখনও 1,500 মেগাওয়াট ঘাটতি। এখন উৎপাদন হচ্ছে 10,000 মেগাওয়াটের কাছাকাছি, কম বেশি। তার মানে 6,000 মেগাওয়াট এখনো পর্যন্ত ঘাটতি। শতভাগ বিদ্যুৎ কিভাবে হয়? সক্ষমতা আছে আমাদের, হয়তো সাপ্লাই আমাদের কম। আপনার সক্ষমতা কি আছে এটা আপনার মধ্যে রাখেন, আমি আপনার কাছ থেকে কি পাচ্ছি সেটা বলেন। আপনার এই গাল গল্প যেগুলি করেছেন, প্রতারণামূলক কথাবার্তা উন্নয়নের নামে, সেগুলি হচ্ছে জনগণের সাথে এক ধরনের প্রবঞ্চনা আপনি করেছেন। কিন্তু আপনারা যেখানে রেখে গিয়েছিলেন তার থেকে তো অন্তত শতভাগ আমরা এগিয়েছি, এটা তো ঠিক। শতভাগ এগোলেন কোথা থেকে? আমরা 46,000 মেগাওয়াট উৎপাদন করতাম, ব্যয় করতাম কত জানেন? 4,600 মেগাওয়াট আমরা উৎপাদন, 4,600। ব্যয় করতাম কত জানেন? 1,600 কোটি টাকা। আমাদের বাজেটই ছিল 1,600 কোটি টাকার বাজেট। এখন বাজেট বাড়িয়েছেন 10 গুণ, 30,000 কোটি টাকার কাছাকাছি। আবার ওই আপনার বিদেশ থেকে লোন নিয়ে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেগুলি আবার করছেন। এগুলি রাষ্ট্রীয় দায়ও তৈরি করছেন, নগদ অর্থ ব্যয় করেছেন। বিদ্যুতের দাম বাড়িয়েছেন 5 গুণের কাছাকাছি, ইউনিট পর্যায়ে গ্রাহকদের কাছে 5 গুণের কাছাকাছি বাড়িয়েছেন। ব্যয় করেছেন 3 লাখ কোটি টাকার উপরে, বাজেটের ব্যয় তো আছেই। সুফলটা পেলেন কোথায়? এখন করছে 10,000 মেগাওয়াট, বাড়লো কতটুকু? 4,500 মেগাওয়াট বা 5,000 মেগাওয়াট বাড়িয়েছেন, যেটা পাচ্ছি আমরা। আবার সেখানে এখন 12 থেকে 16 ঘন্টা লোডশেডিং আছে, বলছেন শতভাগ বিদ্যুৎ আছে। এই যে সরকার, সমস্যাটা একটা জায়গায় না, বিদ্যুতের উৎপাদন বিতরণ এই পর্যায়ে আমরা অনেক ভালো অবস্থায় গিয়েছি। লোডশেডিংটা যেটি হয়েছে সেটা হলো জ্বালানি তেলের আমরা কেনার মতন আমাদের যেই দরকার ছিল, যে পরিমাণ অর্থ দরকার ছিল, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার কারণে আমরা সেখানে একটু সাশ্রয়ী পদক্ষেপে গিয়েছিলাম। এই কারণে এই লোডশেডিংটা আমার করতে হচ্ছে। কিন্তু আমার তো সক্ষমতা ছিল উৎপাদন করার। কোথায় উৎপাদন করে? আপনি উৎপাদন করতে পারছেন, আপনার সক্ষমতা ছিল, আমি ঠিক বুঝি না। না, আপনি উৎপাদন করতে পারছেন না। আপনি আমাকে বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদনের কথাটা বলেন না। আজকে বাদ দেন, ক্রাইসিস বাদ দেন, সর্বোচ্চ জীবনে কত উৎপাদন করেছেন সেটা বলেন। একবার 14,772 মেগাওয়াট, অধিকাংশ সময় 10 থেকে 12,000 মেগাওয়াটের মধ্যে। তো আপনার চাহিদাই তো 16,000 মেগাওয়াট আছে, আপনি শতভাগ কি করে? আর আপনি এই যে গত 14 বছর জনগণের 3 লাখ কোটি টাকা ব্যয় করেছেন, 14 বছরে 3 লাখ কোটি টাকা ব্যয় করে কি পিছিয়ে যাওয়ার কথা ছিল কিনা সেটা আমাকে একটু বলবেন। এই যে 90,000 কোটি টাকা বসে বসে ক্যাপাসিটি চার্জ যে দিলেন, এই যে কয়লার দাম এখন আবার আন্তর্জাতিক বাজারে বেড়ে গিয়েছে, আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্র সময় মতো চালু হচ্ছে না, পায়রাটাও সময় মতো হচ্ছে না, বিদ্যুৎ পাবেন না। এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার দায় কিছুটা মানে আপনাদের উপর মানে বর্তায়। কারণ হচ্ছে আপনারা বিদ্যুতের যে অবস্থায় রেখে গিয়েছিলেন সেটার থেকে তড়িৎ উন্নতির জন্য আমাদেরকে এই 14 বছর লেগেছে। না না, রেন্টাল মানে কুইক রেন্টালটা আমরা, আপনি একটু বুঝবেন ভালো হবে, সেটা হচ্ছে যে বিএনপির আমলে অনেকগুলি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হঠাৎ করে হ্রাস পেয়েছিল। তখন 4,600 মেগাওয়াট উৎপাদন করতেই কষ্ট হচ্ছিল,
কুইক রেন্টাল পদ্ধতিতে যেতে হয়েছিল, সেটা 2 থেকে 3 বছর থাকা উচিত ছিল। কারণ সরকার ক্ষমতা আসার পর যে অর্থ ব্যয় করেছে তাতে 5 বছরের মধ্যে সেটা শেষ হওয়া উচিত ছিল। সরকার এখনো পর্যন্ত সেটা কন্টিনিউ করেছে, একটাই কারণ, সুবিধাভোগীদের সুবিধা দেওয়ার জন্য, বিদ্যুৎ সেক্টরে লুটপাট করার জন্য, এবং মানে যেটাকে বলা হয় দল প্রীতি, তারপর হচ্ছে দল অনুগত ব্যবসায়ী, তাদেরকে অবাধ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। এখন জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে আপনি বলবেন যে ভর্তুকি দিতে হচ্ছে। কেন আমি ভর্তুকি দেব? আপনি বিদ্যুৎ খাতে কত টাকা ব্যয় করেছেন আর আমাকে কি রেটে বিদ্যুৎ দিচ্ছেন, কি পরিমাণ বিদ্যুৎ দিচ্ছেন, হিসাবটা করেন। কার কাছে আপনি জবাব দেন? না পার্লামেন্টে দেন, না সংসদীয় কমিটিতে দেন, না জনগণের কাছে দেন। ভোটের রাজনীতিতে বিশ্বাস করে জনগণের কাছে যেতেন, সেটাও যাইতে চাইছেন না, অর্থাৎ হরি লুট করছেন ক্ষমতায় থেকে। যে আমি আসবো আবার ঠিক এই শেখ রবিউল আলমের শেষের কথাটুকু আপনার কাছে আমার প্রশ্ন, যে আসলে কি কুইক রেন্টালকে আমাদের টেনে নিয়ে যাওয়ার দরকার ছিল কিনা এত বছর? আমি কেন গেলাম, কিছুদিন আগ পর্যন্ত গেলাম আমরা একটা রাজনৈতিক দল, মানে কুইক রেন্টালে। 2024 সালে নির্বাচন, এই নির্বাচনে যে ছেলেটার বয়স 18 যে ভোটার হয়েছে, এদের সংখ্যা তো কম না। আমি ধরে নিচ্ছি 80 লক্ষ বা 1 কোটি। তারা মেট্রিক পরীক্ষা দিয়েছে, ইন্টার পরীক্ষা দেবে। এই ছেলে কিন্তু 18 বছরে বাংলাদেশের লোডশেডিং দেখে নাই না। কিন্তু আপনারা তো এই গত মাসেও দেখে নাই। আমাকে বলতে দেন। কিন্তু গত 3-4 মাসে লোডশেডিং দেখছে। তার মানে ওই ছেলের ধারণাটা কি, যে আওয়ামী লীগ সরকারের আমলে লোডশেডিং হচ্ছে। কিন্তু ডিজিটাল বাংলাদেশের কারণে তার একটা ধারণা হয়েছে কেন লোডশেডিংটা হচ্ছে। আজকে শেখ রবিউল তো অনেকগুলি কথা বললেন। আমরা তো গ্রামের মানুষ, রুটি রুজির কারণে ঢাকা শহরে থাকি। যেহেতু মোবাইল আছে, এক সময় গ্রামে গঞ্জে মোবাইল চার্জ করা যেত না, বাস্তবতা। চার্জ করা যেত না, মোবাইল ছিল তো তখন কম। দেখুন, আমরা দেখেছি 1 সালের পরে বিদ্যুৎ মাঝে মাঝে আসতো, তখন তো ছিল 4000 মেগাওয়াট, মাঝে মাঝে আসতো। এখন আপনি উপজেলা পর্যায়ে যান, একটা ছোটখাটো বাজারও আপনি গোটা 20টা এসি পাবেন। মিল, ফ্যাক্টরি, বিদ্যুতের ব্যবহারটা বেড়েছে। আগে টিনের ঘর ছিল গ্রাম পর্যায়ে, এখন 4 তলা 6 তলা বিল্ডিং, ব্যবহার বেড়েছে। বাস্তবতা। তাহলে আমরা ওই ছেলেটার কাছে বলবো যে আওয়ামী লীগ সরকার প্রথম লোডশেডিং করলো, কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। তারা কিন্তু বুঝতে পেরেছে না বৈশ্বিক কারণেই কিন্তু এটা মেনে নিতে হচ্ছে। যেমন এখন এই সপ্তাহে বলি, বিভাগীয় শহর ঢাকা শহরে লোডশেডিং নেই, কাটিয়ে উঠছে। এবং এই যে ঠান্ডা তো আমি আগেও বলেছি, এই গৃহস্থালির ব্যবহার 12%-এর আপনি হিসাব দিয়ে সমালোচনা করলে তো কত কিছুই করা যায়। ওনারা তো খাম্বা দিয়েছিলেন এবং খাম্বা আলোচিত ছিল, সারা দেশে খাম্বায় ভরে গেছে। এখন খাম্বার মধ্যে তার আছে, বিদ্যুৎ প্রবাহ আছে, কত কল্প কাহিনী বলেন। হ্যাঁ, কুইক রেন্টাল তো শুরু করেছিলেন ওনারা, আমরা রিজার্ভ রেখেছিলাম। কারণ বাংলাদেশে শুধু মানে ব্যবহারিক বাড়িঘরের ব্যবহার না, মিল, ফ্যাক্টরি সব বেড়েছে। আজকে তো আমরা কিছু কিছু ক্ষেত্রে বড় এক্সপোর্টার, এবং যে কোনো মিল, ফ্যাক্টরির জন্য বিদ্যুৎ হলো প্রধান আইটেম, এটা লাগবেই। এবং লক্ষ্য করে দেখবেন অনেকে কিন্তু এখন কিছু কিছু ফ্যাক্টরি সোলার ব্যবহার করছে, কিছু কিছু ব্যাপার নিজেরা জেনারেটর ব্যবহার করছে, যেন একদম ননস্টপ ইন্ডাস্ট্রিটা চালানো যায়। হ্যাঁ, কিছুদিন আগে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে 4-5 ঘন্টা বন্ধ রাখতে হয়েছে, এবং এতে রপ্তানি বাজারে একটা প্রভাব পড়েছিল। এটা কাটিয়ে উঠেছি আমরা। যেভাবে হিসাব দেন 3 লাখ 4 লাখ কোটি লক্ষ টাকার বিবরণ, দেখুন এই বিতর্ক তারা করতেই পারবেন। এই যে আমি নিজেই বলি, অনেকগুলি সভা করেছেন, সবার বক্তব্য কি? মানুষ কি ওনাদের বক্তব্য নিয়েছে?
এই যারা শুনেন, বিভাগীয় আমরা তো আগে সকালে ঘুম থেকে ওটা পত্রিকা পড়তাম, তাই না? এখন তো এটা কমে গেছে। না, টেলিভিশন দেখাই দিই, রাত্রে 12টার সময় সব নিউজ পাচ্ছে। না, সেটা ছাড়া টেলিভিশনও তো আমরা দেখি পাচ্ছে, আমরা সব খবর তো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আগে সকাল মতো ওয়েট করতে হতো। দেখেন, একটা টার্ম ছিল মফস্বল শহর। এখন যদি একটা ছেলেকে জিজ্ঞেস করেন মফস্বল জিনিসটা কি, সে বলতে পারবে না। আমরা পড়াশোনা করেছি হারিকেন কুপিতে। হ্যাঁ, এটা এই জন্মের, আমি 18 বছর ছেলে কথা বললে সে বুঝবে হারিকেন কি, কুপি কি। আমরা কিন্তু এই পরিবর্তন আনতে পেরেছি। দেশে এখন 7.5 কোটি লোক, যত কথাই বলেন, এখানে আমরা 3 জনই গ্রামের লোক। এখন এমন একটা গ্রাম পাবেন না যেখানে বিদ্যুৎ নেই, এমন একটা গ্রাম পাবেন না যেটা উপজেলার সাথে জেলার সাথে কানেক্টিং হয় নাই, পাকা রাস্তা হয়েছে। এমন একটা গ্রাম পাবেন না যেখানে একটা প্রাইমারি স্কুল পাকা হয় নাই, একটা হাই স্কুল সরকারিকরণ নাই। এমন একটা স্কুল পাবেন না যেখানে 60% মেয়েরা স্কুলে আসতেছে। নিশ্চয়ই। মাসুদ কামাল, আপনার হাতে একটু কম সময় আমি রেখেছি এই পার্টে, একটু বললে আমি বিরতিতে যাবো, আবার আসবো আপনার কাছে। এখানে ব্যাপারটা কি, এই উদাহরণগুলি না, এগুলো কি মানে কি বলবো, এগুলো পার্সিয়াল কথাবার্তা। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি যদি এখন বলি যে বাংলাদেশে প্রথম মোবাইল নিয়ে আসছে বিএনপি গভর্নমেন্ট, বলি সঙ্গে সঙ্গে কিন্তু উনি বলবেন, কাসমে বলবেন যে হ্যাঁ এনেছে, কিন্তু তখন কিন্তু যাইতে আসতে 2 দিকে কাটতো, 1 লাখ টাকা ছিল, অনেক টাকা দাম ছিল, বলবে কিন্তু সঙ্গে সঙ্গে। তাহলে ওই অর্জনটাকে ম্লান করে দেওয়ার মতো যুক্তি ওনাদের কাছে আছে। আবার ওনারা যখন বলবেন যে আমাদের কাছে আমরা এখন ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি, তখন কিন্তু আবার রবিউল ভাই বলবেন হ্যাঁ দিয়েছেন, আমরা বিদ্যুৎ দিতাম 1 টাকা 80 পয়সা করে, আপনি দিচ্ছেন 10 টাকা করে, 6 টাকা করে দিচ্ছেন। দেখেন, মানে কাটাকাটি করার কিন্তু পদ্ধতি অনেক আছে। আসলে হয় কি জানেন, সমাজ সামনের দিকে যাচ্ছে। বিএনপি যখন মোবাইল এনেছে, তখন মোবাইল না এনে কোনো উপায় ছিল না, কারণ মোবাইল সারা দুনিয়াতে আসছে, আসবে, এটা অটোমেটিকলি আসবে, ঠিক না? মোবাইলের ব্যবহার প্রথম যখন আনছে, হ্যাঁ একজন মনোপলি ব্যবসা করছে, ওই ব্যবসাটাকে মনোপলিটাকে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়ার ফলে যা হয়েছে মানুষের কাছে এখনও কিন্তু আপনি যেমন ধরুন বলা হয়ে থাকে আমাদের এখানে ইন্টারনেট সবচেয়ে দামি ইন্টারনেট, এবং আমাদের ইন্টারনেট স্পিড সবচেয়ে নেপালের চেয়েও কম বলা হয়েছে। এখন এটার কিন্তু কোনো জবাব নাই। আবার বিএনপি সমাবেশ হইলে আবার স্পিড আরো কমে যায়, 2G হয়ে যায়, তো 2G হয়ে যায়। তো এখন এগুলো তো উদ্ভট সব ব্যাখ্যা। আবার আরেকটা জিনিস কি দেখেন, বিদ্যুৎ খাত এত ভালো করতেছে, তাহলে এখানে আপনি ইন্ডিয়ামিটি দিতে হয় কেন? ইন্ডিয়ামিটি দেওয়ার প্রশ্নটা আসে কেন? আসলে এই কারণে যে প্রশ্ন করলে ঝামেলা পড়তে হবো, প্রশ্ন শুনতে চাই না। না, ইন্ডিপেন্ডেন্ট বলে যে প্রথমে এই রেন্টাল, কুইক রেন্টাল কে যে অবস্থায় ছিল, এই সরকারি টেন্ডার করা, নিয়ম নীতি মেনে এগুলো করতে গেলে অনেক সময় চলে যেত। সেজন্য তড়িৎ ব্যবস্থা হিসাবে যে কুইক রেন্টালগুলোর ব্যবস্থাপনা যাওয়া হয়েছিল, এর জন্য ইন্ডিয়ামিটি লাগবে কেন? ইন্ডিপেন্ডেন্ট লাগবে না। আপনি যদি চ্যালেঞ্জ করেন যে এই প্রক্রিয়া অনুসরণ করে বিদ্যুৎ কেন্দ্রগুলো করা হয়নি, তখন কি হবে? বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে না, এবং সেই চ্যালেঞ্জে গুরুত্ব দেওয়া হচ্ছে। একজনের মধ্যে চ্যালেঞ্জ করতেছে, চিল্লাইতেছে, আরেকজনের মধ্যে সে কাজ করতেছে। বিষয়টা হলো কি ভাই, নিয়তের সমস্যা। কামাল ভাই, আমি আপনাকে একটা পয়েন্ট বলি। এই যে আপনি এই যে বৈশ্বিক বিপর্যয় করোনার টিকা নিয়ে অনেক কথা হয়েছে, সরকার মাথায় রেখেছে কি যে আমি বিনামূল্যে আমার সব লোককে টিকা দেওয়ার ব্যবস্থা করবো, 1, 2, 3 টিকা। এক্ষেত্রে আমরা সফল হই নাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন। আপনি এমন একটা দেশ দেখান তো পৃথিবীতে যেখানে বিনামূল্যে টিকা দেওয়া হয় নাই, দেখান। আপনি একটা দেশ আমাকে দেখান যে দেশে সরকার বিনামূল্যে টিকা দেয় নাই। আচ্ছা, টিকা সব দেশে কি अवेलेबल ছিল? আমরা যখন ভারতের সাথে চুক্তি করেছিলাম যে টিকাটা আসে নাই, এখনো তো আনতে পারেন, আমাদের কত কথা শুনতে হয়েছে, ফেরত পান নাই, তাই না? তাহলে আমরা ছিলাম ভারতে, তাহলে বিনামূল্যে কথা বলে বাহাদুরি নেন কেন? আমাকে তাহলে বিনামূল্যে কথা বলে বাহাদুরি নেন কেন? বিনামূল্যে সবাই দিছে, ওকে ফাইন। আপনি আমাকে বলেন টাকা আর আমাদের টাকা তো এক না। আপনি আমাকে একটা কথা বলেন, আমাদের টাকা আনতে হচ্ছে। স্যার ভাই, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি যে চীনের থেকে টিকা কিনছেন কত করে কিনছেন বলেন? না, এটা স্বাস্থ্য, আমরা একটা গণতান্ত্রিক দেশ, আমার দেশের নাগরিক কেন জানতে পারছে না চীনের টিকাটা কত করে কিনছেন? জনাব মাসুদ কামাল, আমরা আলোচনা করছিলাম বিদ্যুৎ নিয়ে, আপনি টিকার প্রসঙ্গ নিয়ে এসেছিলেন। আমার মনে হয় আলোচনা না গিয়ে যদি একটু সামনে যাই। জি প্লিজ। যে বিদ্যুতের, আসলে তো বিদ্যুতে আমরা উন্নতি করেছি, বিদ্যুতের হয়তো এই মুহূর্তে
আমাদের বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে যেহেতু আমাদের সামনে এই ক্রাইসিসগুলো আছে। কিন্তু আসলে বিকল্প কি ছিল? বিকল্প তো কিছু ছিল না আমাদের। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। সেই জিনিসটা হলো কি, জ্বালানির দাম সারা দুনিয়াকে প্রভাবিত করেছে, কোনো সন্দেহ নেই। জ্বালানি তেলের দাম বাড়ছে, দুনিয়াতে সব জায়গায় সমস্যা হয়েছে, বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে। হ্যাঁ, এবং লোডশেডিং কিন্তু খুব বেশি একটা দেওয়া হয় নাই। লোডশেডিং কিন্তু খুব বেশি একটা দেশে লোডশেডিং নাই। তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে এবং তারা ম্যানেজ করতেছে। এখন একটা জিনিস হয় কি, আমি ভাই অত নিয়ম কানুন, অত অর্থনৈতিক হিসাব নিকাশ আমি যাবো না। আমি ভাই সাধারণ পাবলিক। আমার হিসাবটা হলো, আমি এই দেশে একটা গভর্নমেন্টকে পাঠাইছি, একটা গভর্নমেন্ট আছে, তারা প্রতিজ্ঞা করছে, তারা ওয়াদা করছে আমাদের এই দেশটাকে ভালোভাবে চালাবে। আমি আশা করবো আমি সুইচ দিব, লাইট জ্বলবে। আমি ভাই সিম্পল কথাবার্তা বলতেছি, আমি সুইচ দিয়ে লাইট জ্বলে না, কথাটা খেয়াল করেন। অথবা এটার কারণে জিনিসপত্রের দাম বাড়ে। তো আমার বিবেচনা হলো, দেখেন যত সমস্যাই হোক না কেন, আমাদের ফ্যামিলিতে আমরা কি দেখি, যখন অভাব আসে তখন একটা ম্যানেজমেন্ট দেখি যে খাবারটা কীভাবে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, সবাই তো অল্প অল্প করে কম 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 করে খাও, সবাই তো একটা কৃচ্ছ সাধন করো, আমরা এরকম একটা ফরম্যাট দেখি। কিন্তু তো রাষ্ট্রটা তো একটা ফরম্যাটের মতো, এরকম একটা সংসারের মতো। আমরা এখানে কি আশা করি? সামান্য কিছু লোডশেডিং দিয়ে না, রাখেন রাখেন, বলি ভাইয়া বলি, আমরা এখানে কি আশা করি? যখন একটা সংকট আসবে তখন আমরা আশা করি একটা গুড ম্যানেজমেন্ট হবে। সংকট কিন্তু আসবে, ঝড় বৃষ্টি সাইক্লোন, এটা আমি ফিরতে পারবো না, এটা হবে। সেই গুড ম্যানেজমেন্ট আমরা আশা করি। সেই গুড ম্যানেজমেন্টটা কার কাছ থেকে আশা করি? সরকারের কাছ থেকে আশা করি। কারণ তারা ভোটে হোক, আমাদের সমর্থন পায় হোক, অথবা নিজেদের মানে ক্যারিকেচার করে হোক, তারা তো ক্ষমতায় বসে গেছে। তারা যতক্ষণ পর্যন্ত সে ক্ষমতায় আছে চেয়ারে, আমি তো তাকে ইগনোর করতে পারবো না। বিরক্ত হতে পারি, ঘৃণা করতে পারি, কিন্তু অস্বীকার করতে পারবো না। বসে আছে সেইখানে। তো তার কাছ থেকে আমি কি আশা করবো? যে সেটা ম্যানেজমেন্টটা ভালো মতো করবে। ম্যানেজমেন্ট হচ্ছে সঞ্চয় কোথার থেকে কমাতেছে। ওই দিন দেখলাম, নিউজ দেখলাম যে প্রাইমারি স্কুলে নোটিশ দিছে যে তোমরা বাইরে থেকে খাতা নিয়ে এসো, প্রশ্ন মতো ছাপাইতে পারবো না, তোমাদের খাতা দিতে পারবো না, ব্ল্যাকবোর্ডে প্রশ্ন মতো লিখে দেবো, তোমরা উত্তর দিবা। বাংলাদেশে শুরু হয়ে গেছে শ্রীলঙ্কা স্টাইলে। আর খালি তার স্তরে মানে কি বলবো, আর আপনি লক্ষ লক্ষ লোক জোগাড় করে রং বেরঙের কাপড় পরাইয়া, পোশাক পরে ঢাকায় নিয়ে আসতেছে, বলতেছে যে আমাদের দেশে শ্রীলঙ্কা হবে না। তো হবে না তো, এটা কি হইতেছে? হচ্ছে তো রে ভাই, দেখতেছি তো এগুলো। না, কিন্তু আপনি তো এখন কোশ্চেনটা হলো কি, ম্যানেজমেন্টের সমস্যা। কাগজ নাই, এটা কোন জেলার কোন থানার? না না না, এটা তো সরাসরি একদম ইয়ে হইছে। কোন জায়গার, কোন উপজেলার? বাংলাদেশে কোন থানায়? যে থানায় হোক, বাংলাদেশের থানা তো এটা। এই অবস্থা তো আমরা যাই না এখন ভাই, বাংলাদেশের ঘটনা তো বলতেছি। একটা প্রাইমারি স্কুলের একটাই টিচার যদি কৃচ্ছতা সাধনের জন্য এটা করে থাকেন, সেটা তো উদাহরণ হতে পারে না, তাই না? গ্রামে অনেক প্রাইমারি স্কুল টিচার আছে, এটা করে থাকেন। না না, এটা তো নোটিশ আসছে, আমি দেখাচ্ছি না, এটা তো আমরা সেভাবে এটা ইয়ে করতে পারি না। না, আপনি বললেন তো এটা কোন জায়গা? না, যেটা হয়েছে মাসুদ কামাল ছিল যে কাগজের দাম একটু বেড়েছে। একটু বেড়েছে? আচ্ছা ঠিক আছে, বলেন, আগে বলতে দেন, বলেন একটুটা কত প্লিজ বলেন। না, আমি একটু আপনাকে একটা কথা বলি। ব্যবহার্য পণ্য, আমরা খালি ভোগ্য পণ্য কয়েকটার কথা বলি, কিভাবে বেড়েছে জানেন? ডিটারজেন্ট কত পার্সেন্ট বেড়েছে জানেন? রোয়াট সিমেন্ট কত পার্সেন্ট বেড়েছে জানেন? এগুলো অতি মুনাফাখোর, অতি মুনাফা লোভী এই সমস্ত কোম্পানিগুলো সারা জীবনে শুনছে কাঞ্চন ভাই, কোম্পানিগুলো করেছে। কোন দেশ থেকে আসছে? বাইরে থেকে আসছে? আপনি সব সরকারের ছত্র ছায়া আছে না, সব সরকার ছায়া নাই, সব সরকার এদেরকে জিম্মি হয়েছে। অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, আমি এখানে নাম বলছি না, অনেক বড় কোম্পানি, আপনার এরকম একটা দেশ, তারা মানে তাদের বগলের নিচে যে মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে সরকার অসহায়ত্ব হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। সেটা যদি হয় থাকে, তাহলে নিশ্চয়ই সরকারটি জনগণের না, জনস্বার্থে সে সোচ্চার না, এবং সোচ্চার হওয়ার যোগ্যতা রাখে না, এটা আপনাকে স্বীকার করতে হবে। সব ক্ষেত্রে সরকার না, একটা ডিটারজেন্ট, একটা পেস্ট। আচ্ছা, মাসুদ কামাল ভাই একটা জিনিস খুঁজছে, আমি আমার বক্তব্য শেষ করে কাছে চলে যাই। এটা তো শিক্ষা অধিদপ্তরের আদেশ, শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অর্ডার দেওয়া হয়েছে যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বোর্ডে প্রশ্নপত্র লিখে মূল্যায়ন কার্যক্রম করতে হবে। কোনো শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা অধিক হলে সেক্ষেত্রে প্রশ্নপত্র হাতে লিখে ফটোকপি করা যেতে পারে। তারপর প্রশ্নপত্র ফটোকপি প্রয়োজন হলে বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত থেকে ব্যয় করতে হবে। কোনো অবস্থাতে প্রশ্নপত্র ছাপিয়ে শিক্ষার্থী মূল্যায়ন গ্রহণ করা যাবে না। গভর্নমেন্টের অর্ডার, এটা শিক্ষা অধিদপ্তরের অর্ডার। যেটি কি বলেন আমার কাছে যেটি আছে তথ্য, সেটা হচ্ছে কাগজের দাম বেড়েছে, এবং এই বাড়ার কারণে যেটি হয়েছে সেটা হলো, যেরকম আগামী বছরে পাঠ্যপুস্তক ছাপানো,
এই যে সারা বছর, অর্থাৎ আমরা সারা বছর যে যেরকম দুটো ঈদের সময় যে পরিমাণ কাপড় চোপড় আমরা কিনি, সারা বছর কিন্তু এত কাপড় চোপড় কিনি না। ঠিক এই নতুন বছরে বই ছাপানোর জন্য, সারা দেশের স্কুল কলেজের বই ছাপানোর জন্য যে পরিমাণ কাগজ লাগে, এই সারা বছর কিন্তু লাগে না। ঠিক এই সময় এই ক্রাইসিসটা উত্তরণের জন্য হয়তোবা এরকম কোনো সিদ্ধান্ত। আমরা তো ধরেন শ্রীলঙ্কা কানাডা কথা বাদ দিলেন, এটা বললে কাউসার ভাইদের গায়ে লাগে। আমরা তো সিঙ্গাপুর আর কানাডা না, তা আমাদের বছরে একটু কাগজ বেশি লাগবে, তার জন্য আপনার দাম বাড়ানোর জন্য কাগজের ব্যবহার বন্ধ করে দিতে হবে, নোটিশ জারি করে দিতে হবে। কেন করেছে নাকি সিঙ্গাপুর এবং কানাডা? আমরা তো ধরেন উন্নত বিশ্বের রাষ্ট্র হয়ে গিয়েছিলাম, ঋণ সবাইকে দেই, এখন আবার ঘুরছি ঋণের জন্য। কেন এই দৈন্য দশা? আমার বক্তব্যটা একটা জিনিস, ক্রাইসিস হতে পারে, একটা দেশ আছে, ক্রাইসিস আছে, অব্যবস্থাপনা আছে, থাকবে, কিন্তু আপনি যে সফলতা দাবি করেন, যে অর্জন দাবি করছেন, আর আপনার প্রকৃত যে অবস্থা, সে দৈন্য দশা, এটা তো দ্বীপচারিতা, এটি এক ধরনের প্রতারণা। আমি এই কথা বলছিলাম, ওই কাউসার ভাই সুন্দর করে বলে দিলেন যে একটা সময় তো খাম্বা ছিল, খাম্বা ছিল, আলোচিত খাম্বা। যখন আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছিলাম, তাহলে সঞ্চালন করতে হবে বিদ্যুৎ, বিতরণ করতে হবে বিদ্যুৎ, খাম্বার দরকার আছে, খাম্বা ছিল, উৎপাদন না কম করে ছিল, উৎপাদন খাম্বা বেশি ছিল, মানলাম। এখন তো আপনার 22,000 মেগাওয়াট উৎপাদনের কথা, স্টেশন আছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, উৎপাদন হয় 10,000। তাহলে এখন তো বিদ্যুৎ স্টেশন আছে, বিদ্যুৎ নাই, উৎপাদন নাই, জ্বালানি নাই, তো তার চেয়ে তো দৈন্য দশা। আবার 3 লাখ কোটি টাকা নাই, কি চমৎকার! খাম্বায় দোষ হয়ে গিয়েছে। আমি একটা বাক্য দিয়ে শেষ করে দেব। দেখেন, সেটা হচ্ছে উনি কাউসার ভাই বলছিল বিদ্যুতের ব্যবহার এমন ভাবে বেড়েছে গ্রামে গঞ্জে সব জায়গায়, তাতে মনে হলো যে 50,000 মেগাওয়াট লাগবে। আরে ভাই, দিচ্ছেন তো 10,000 মেগাওয়াট, তার বেশি তো দিচ্ছেন না। ব্যবহার যতই বাড়ুক, 4,500 মেগাওয়াটের জায়গায় 10,000 মেগাওয়াট দিচ্ছেন, এর বেশি তো আর দিচ্ছেন না। আবার 50 মেগাওয়াট আমদানি করার জন্য নেপাল দিতে চেয়েছে, নেপালের পিছনে দৌড়াচ্ছেন। অনলি 50 মেগাওয়াট নেপাল থেকে আনার জন্য তার কাছে গিয়েছেন, দিতে চেয়েছে, হাসতে হাসতে চলে এসেছেন যে 50 মেগাওয়াটের একটা ব্যবস্থা অন্তত হয়েছে। এই হলো সত্যিকার অর্থে দৈন্য দশা। আমি আবার আপনাকে বলতে চাই, সরকারের যদি ক্রেডিবিলিটি থাকে, নিশ্চয়ই সংকট থাকতে পারে, একটা দেশে সংকট হয়, কিন্তু আপনি দায়বদ্ধ থাকছেন না, জবাবদিহি হচ্ছেন না, স্বীকার করছেন না, এবং মনোযোগী হচ্ছেন না, সংকট থেকে উত্তরণের সঠিক পথ খুঁজছেন না। এটাই হচ্ছে বড় সংকট। কারণ হলো সরকারটির গ্রহণযোগ্যতা নেই, অবৈধ সরকার, দায়বদ্ধতা নেই জনগণের কাছে, অকার্যকর পার্লামেন্ট, গায়ের জোরে ক্ষমতা, এটাই সবচেয়ে বড় সংকট। এই সরকারটাই একটা সংকট। জি, অ্যাডভোকেট রিয়াজুল কবির, অনেক কথা এসেছে। আমাদের কোর্টে একটা কথা আছে, ইহা সত্য নয় যে ইহা ঠিক। শেষ কথা, সরকার নির্বাচিত সরকার না, জনগণের সরকার না, এই তো শেষ কথা। দেখুন, খাম্বার কথা এসছে, ওনারা যখন ক্ষমতায় ছিলেন, বিদ্যুৎ উৎপাদন ছিল 4,000 মেগাওয়াট। 4,000 মেগাওয়াটের বিদ্যুতের খাম্বা আর 25,000 বিদ্যুতের মেগাওয়াট খাম্বার তো এক হওয়ার কথা না। ওনারা তো 20,000 মেগাওয়াটের খাম্বা নিয়ে এসেছিলেন। দেখবেন গ্রামে অনেক জায়গায় ব্রিজ আছে, দুই পাশে রাস্তা নাই, ওনাদের তো খাম্বা রয়েছিল, সেই অবস্থা। খাম্বা ছিল, তার ছিল না, প্রবাহ ছিল না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমাদের বিদ্যুতের ব্যবহার বেড়েছে, এটা স্বীকার করতে হবে, নিশ্চয়ই না? এবং 15 বছর আগে বিদ্যুতের যে ব্যবহার অনেক বেড়েছে। দেখুন, ওনারা যেভাবেই নিক, জননেত্রী শেখ হাসিনা সরকার মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুৎ দাঁড় করিয়েছিল। যেখানে বিদ্যুৎ জানে সেখানে সোলার সিস্টেম। কোন বাস্তবতায় আমাদেরকে লোডশেডিং এ যেতে হয়েছিল, এটা কিন্তু ওনারা মানেন না। কিন্তু ওনারা যখন এই দাবিটা করেন, জনগণ কিন্তু এটা আবার নেন না। জনগণ কিন্তু বাস্তবতায় আছেন যে না, সরকারকে এটা করতেই হবে, তাই না? এই যে এখন যে বিদ্যুতের কথাটা আসছে, দেখুন, গতবারও আমাদের সরকার সহজে বৃদ্ধি করে নাই, দেখেছে হয়তো দামটা কমতে পারে 14-16 হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পর বলছে না, আর দেওয়া যাবে না, তখন দাম বাড়ানো হয়েছে। দেখুন, সরকার তো চায় সব কিছু চালু থাকুক, চলুক, কেন বুঝতে হবে যে আমাদের দেশ এখন একটি রপ্তানিকারক দেশ, আমাদের কলের চাকা চালু রাখতে হবে।
যদি কোনো কারণে একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়, গার্মেন্টস বন্ধ হয়ে যায়, বেকার হয়ে যায়, এটা কিন্তু একটা জাতীয় বার্ডেন হবে। আমরা শোনেন, এইসব সমস্যা আমরা সরকার অবশ্যই করবে, জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। কিন্তু যেমন ইদানিংকার সমস্যাগুলি দেখেছেন, ব্যাংকে টাকা নাই, 2 লাখ টাকার বেশি করা যায় না, তাই না? এই যে একটা গুজব ছড়ানো হচ্ছে, আতঙ্ক ছড়ানো হচ্ছে, গুজব তো সামাজিক মাধ্যমে আসছে, তাই না? বিদেশে গেলে না কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বিদেশে যেতে হবে, কারা করছেন? দেখেন, গ্রামে একটা কথা আছে যে কোনো ঘরে আগুন লাগলে নাকি কেউ আলো পোড়া দেয়। হ্যাঁ, আমরা একটু ক্রাইসিসে আছি, তাই বলে কি বিএনপি আগুন পোড়া দিয়ে পার পেয়ে যাবে? আমার মনে হয় শেষের দিকে আছে। ধন্যবাদ। জি, মাসুদ কামাল, একেবারে 30 সেকেন্ডে ছোট্ট করে একটু বলবেন। যে জিনিসটা বলেন সবই ঠিক আছে ভাই, সমস্যা আছে, সংকট আছে, ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। ম্যানেজমেন্ট ভালো না, এর মধ্যেও দুর্নীতি আছে, দুর্নীতি হচ্ছে, অপচয় হচ্ছে, বিদ্যুৎ খাতে বিপুল অপচয় হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এখানে প্রচুর কিছু না, প্রচুর আছে, কোনো সাজা হয় না, কোনো কিছু দেখভাল নাই, কিছু হলে পরে বিদ্যুতের দাম বাড়ায়, এক সময় 30% সিস্টেম ছিল, এখন এটা 8% চলে আসছে। তো এই হলো মূল ঘটনা। আর আমি ওটা খাম্বা প্রসঙ্গে একটু বলি, এক লাইন বলে দিচ্ছি। খাম্বাগুলো আনা হয়েছিল তখন বিদ্যুতের সঞ্চালন লাইন ছিল না, খাম্বা আনা হয়েছে, অপচয়। এখনো যেটা হয়েছে যে প্রচুর বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, বিদ্যুৎ লাগতেছে না, বাট সমস্যাটা হলো খাম্বার জন্য কিন্তু কোনো ক্যাপাসিটি ট্যাক্স দিতে হয় নাই, এই বসে থাকা প্ল্যানগুলির জন্য ক্যাপাসিটি ট্যাক্স দিতে হচ্ছে, এখানেই প্রবলেম। আর এই ক্যাপাসিটি ট্যাক্সের পরিমাণ মানে ওই টাকা না দিতে হলে এত দাম বাড়াতে হতো না। আমার মনে হয় হাতে একদমই সময় নেই। শেখ রবিউল আলম 10 সেকেন্ড একটু। না, কাউসার ভাই একটা কথা বলছিলেন যে 20,000 মেগাওয়াটের খাম্বা আমরা এনে রেখেছি। তা 20,000 মেগাওয়াটের খাম্বা যদি আমরা এনে রাখি, তাহলে উনাদের তো খাম্বা কেনার প্রয়োজন হয় না। তো উনরা খাম্বার জন্য যেটা ব্যয় করেছে, পকেটস্থ করেছে। না, আমরা এখন তো 20,000 মেগাওয়াট উৎপাদন করছি, বিদ্যুৎ উৎপাদনের জন্য খাম্বা যদি আমরা লাগিয়ে থাকি, ওই খাম্বা যদি আমরা বসিয়ে থাকি, উনাদের তো খাম্বা বসানোর প্রয়োজন নাই। হাইওয়ের পাশে দেখতাম হাজার হাজার খাম্বার পিছনে কত টাকা ব্যয় করেছেন সেই হিসাবটা নেন। ক্যাপাসিটি চার্জ উনি বলেছেন যে হারে দিচ্ছেন, সব পকেটস্থ। খাম্বার জন্য নিশ্চয়ই এত টাকা খরচ করেনি। আমাদের অনেক ধন্যবাদ। আজকের মানে সময় নেই। শেখ রবিউল আলম, মাসুদ কামাল এবং ABM রিয়াজুল কবির কাউসার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।